শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের। জানাবো পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচার কি সম্ভব, এবং সর্বশেষ জানাবো হাসিনার ইচ্ছায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরো 4 মামলার প্রস্তুতি ছিল দুদকে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করেন, গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয়। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যাপন করা হবে কিনা তা জানতে চান। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ সরকারে পরিবর্তন হয়েছে, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 1 মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে পিটিআই দেওয়া সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, শেখ হাসিনা ভারত অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকেই মাঝে মাঝে কথা বলছেন, এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত। যদি তিনি নিজের জগতেই থাকতেন, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না। তবে শেখ হাসিনার প্রত্যাপনের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সেই বিষয়ে দেশটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি। কূটনৈতিক স্তরে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনূসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয়নি দিল্লি। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয়, সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই। আমরা আশা করি তারা জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবেন। তিনি বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নাই। ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে, তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না, যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথাই কান দেওয়া যাবে না। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতার করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় বিচার কি সম্ভব? আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের আলোচনার সামনে এসেছে। নতুনভাবে সামনে আসছে নানা অভিযোগ আর ষড়যন্ত্রের আলোচনা। এই ঘটনার রাজনৈতিক দোষারোপ আগেও হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতে একাধিকবার এর পেছনে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন। একইভাবে শেখ হাসিনাও বারবার আঙুল তুলেছিলেন বিএনপি ও জামাতে ইসলামের দিকে। পিলখানা ঘটনার 15 বছর পেরিয়ে যাওয়ার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে।
সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত সেনা ও বিডিআর পরিবার তো বটেই, তৎকালীন সেনা প্রধান মইনীয় আহমেদও ভিডিও বার্তায় সেই দাবি তুলেছেন। সেনাবাহিনী তদন্ত আদালতে সরকারের সহযোগিতা না করার অভিযোগও করেছেন। যদিও তার বিরুদ্ধে এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ করে এসেছে বিএনপি সহ বিভিন্ন মহল। সেনাবাহিনী ও তৎকালীন বিডিআর সদস্যদের পরিবারগুলোর অনেকে ঘটনাটিকে বিডিআর বিদ্রোহ বলতে চান না। তাদের মতে পুরো বিষয়টি ছিল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের আলোচনায় সবচেয়ে বেশি আসছে আওয়ামী লীগ সরকার এবং ভারতের নাম। বিডিআর নায়ক শামসুল ইসলামের সন্তান জুয়েল আজিজ বলেন, পিলখানায় গন্ডগোল যদি না হতো তাহলে এই সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারে না। কারণ পিলখানার ঘটনা দিয়ে সেনাবাহিনীকে দমন করে সরকার এতদিন ক্ষমতায় ছিল। বিডিআর পরিবারের আরেক সদস্য আইনজীবী আব্দুল আজিজ ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, বড়াইবাড়ির যুদ্ধে আমার আব্বু বাংলাদেশের রাইফেলসের প্রধান সহকারী ছিল বলে তাকে টার্গেট করা হয়। 2001 সালে কুড়িগ্রামের বড়াইবাড়ি গ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বাংলাদেশি সীমান্ত রক্ষা বাহিনীর রক্তক্ষয়ী এক যুদ্ধ হয়, যেখানে 16 জন বিএসএফ ও 2 জন বিডিআর সেনা নিহত হয়। আব্দুল আজিজের বাবা আব্দুর রহিম তৎকালীন বিডিআর এর উপসহকারী পরিচালক এবং একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলে জানান আব্দুল আজিজ। বিডিআর বিদ্রোহের ঘটনায় তাকে আসামি করা হয় এবং কারা হেফাজতে তার মৃত্যু হয় 2010 সালে। সেই ঘটনায় আগের অপমৃত্যুর মামলা থাকলেও এখন নতুন করে সিএমএম আদালতে একটি মামলা করেছেন আব্দুল আজিজ। সেখানে অভিযুক্ত তালিকায় এসেছে শেখ হাসিনা, জেনারেল আজিজ আহমেদ, শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, হাসানুল হকিনো, এমন বেশ কিছু নাম। এছাড়াও তৎকালীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের মহাপরিদর্শক, জেল সুপার, দায়িত্বরত ডাক্তার সহ 200 জন অজ্ঞাতনামাকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আব্দুল আজিজ পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্য নামের সংগঠনের যথাক্রমে আহ্বায়ক। 9 দফা দাবি নিয়ে সংগঠনটি 13 সেপ্টেম্বর 2024 শুক্রবার বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের ডাক দিয়েছেন। পিলখানায় নিহত সেনা সদস্যদের পরিবারের তরফ থেকেও বেশ কিছু দাবি সামনে আনা হয়েছে। এর মাঝে আগের সব তদন্ত প্রতিবেদন বিস্তারিত প্রকাশ, ক্ষতিগ্রস্ত বা চাকরিচ্যুত পরিবারের ক্ষতিপূরণ, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তির মতো বিষয় রয়েছে। এর পাশাপাশি আগেকার তদন্ত যেসব নাম উঠে আসেনি সেগুলো সামনে আনা এবং জবাবদিহিতা নিশ্চিন্তে তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেন সাকিব রহমান, যিনি প্রয়াত কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের সন্তান ও আইনজীবী। আগেকার মামলায় যাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা হয়তো সেই অ্যাকশনের সঙ্গে জড়িত ছিল, কিন্তু এইটার মাস্টারমাইন্ড যারা কিনা পর্দার আড়ালে রয়েছে বা রয়ে গেছে তাদেরকে বের করাটাই আমাদের মূল উদ্দেশ্য, বলেন রহমান। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবশ্য পুনরায় তদন্তের আশ্বাস দিয়েছেন, যিনি তৎকালীন সেনাবাহিনী তদন্ত কমিটির দায়িত্বে ছিলেন। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিটিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। 15 জনের মৃত্যু হওয়ায় উচ্চ আদালতে মোট 835 আসামির শুনানি শুরু হয়। 2017 সালে হাইকোর্টের রায় অনুযায়ী 139 জনের মৃত্যুদণ্ড ও 185 জনের যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্ন মেয়াদে সাজা হয় 228 জনের, খালাসি দেওয়া হয় 283 জনকে। পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয়েছিল 2020 সালে। এখনো আপিল বিভাগে ঝুলছে অনেকের আবেদন, ঝুলছে বিস্ফোরক মামলাও। তবে 15 বছর পর এসে নতুন করে তদন্ত বা বিচারের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের জায়গা রয়েছে। এটার মামলা সংক্রান্ত বিভিন্ন আলামত, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং ওই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সাক্ষ্য প্রমাণের বিষয়গুলো হয়তো অনেক সময় অ্যাভেলেবল থাকবে না, বলছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান। তবে আগের যেসব তথ্য প্রমাণ রয়েছে সেগুলোর সঙ্গে আগে হয়তো সাক্ষ্য দিতে বাধাগ্রস্ত করা হয়েছে বা আগে দিতে পারেননি, এমন হলে এখনো তদন্ত সম্ভব বলে জানান তিনি। বিষয়টি এমন হয় যে পুনর্তদন্ত চাওয়া হচ্ছে এই জন্য যে যাদের সংযোগ হত্যাকাণ্ডটি হয়েছে বা এই কারণে সংঘটিত হয়েছে সেটি কি ছিল, এই জায়গাগুলো বের হয়ে আসেনি, সেটি আমার মনে হয় এই পর্যায়েও সফলভাবে করা সম্ভব, বলেন মিস্টার খান। আগের বিচার প্রক্রিয়ায় যে রাজনৈতিক বিবেচনা করার অভিযোগ এসেছে, পুনরায় তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার যেন না আসে এবং আসলেই যারা পরিকল্পনার সাথে জড়িত সেটা সঠিকভাবে সামনে আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। পিলখানার ঘটনাটির পরিসর বেশ বড়, পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া শেষ হয়নি। 15 বছর অনেকের সাজা ভোগ শেষ হয়েছে, অনেকে অপেক্ষায়, আবার অনেকে মারাও গেছেন। তবে এ নিয়ে অনেক ধরনের আক্ষেপের জায়গাও রয়ে গেছে। ন্যায় বিচার নিশ্চিন্তে এখন নতুন মাত্রা যুক্ত হবে কিনা সেদিকে নজর থাকবে সামনের দিনগুলোতে।
হাসিনার ইচ্ছায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরো 4 মামলার প্রস্তুতি ছিল দুদকে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। গত 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থার তৎপরতায় দুদকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরো 4টি মামলা করার প্রস্তুতি চলছিল। এসব মামলায় প্রফেসর ইউনূসের পরিবারের সদস্যদের জড়ানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটের বদলে যাওয়ায় ওইসব মামলার ভবিষ্যতে শেষ হয়ে যায়। মানব জমিনের বরাতে সব তথ্য জানা যায়। দুদক সূত্র জানায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনে করেছিল দুদক। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা থেকেই মামলা করা হয় তার বিরুদ্ধে। এমনকি অতি দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেওয়া হতো বলে জানা গেছে। সূত্র আরও দাবি করেছে, একটি মামলা দিয়ে ইউনূসকে আটকানো যাচ্ছিল না বলে আরও 4টি মামলার প্রস্তুতি নেওয়া হয়, যেখানে ডক্টর ইউনূসের পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। আর এই কাজে সক্রিয় ছিলেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ ও তার 2 কমিশনার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।